আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের বিষয় ক্যান্সার রোগ ও এর প্রতিকার। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আজকের আলোচনার অতিথি ডক্টর মোহাম্মদ আলী আসগর চৌধুরী, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, বিটিভিকেও ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। জি স্যার। স্যার, আমাদের আজকের বিষয় ক্যান্সার রোগ ও এর নানা দিক। স্যার, আপনার কাছে আমার প্রথম যেটি জিজ্ঞাস্য সেটি হলো, আপনারা সচরাচর কী ধরনের ক্যান্সারের রোগী পেয়ে থাকেন? আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আমাদের যে পরিসংখ্যান যেটা বলছে, আমাদের দেশে প্রতি বছর প্রায় 3 লাখ করে নতুন করে মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এর মধ্যে আমরা যদি দেখি, ছেলেদের মধ্যে এখন যেভাবে হোক খাদ্যনালীর ক্যান্সার বা যেটা আমরা বলি ইসোফেজিয়াল ক্যান্সারটা এখন 1 নম্বর ক্যান্সার হিসেবে দাঁড়িয়েছে। এরপর আমরা যদি হিসাব করি মুখের গহ্বরের ক্যান্সার, সবগুলো মিলাই তারা দ্বিতীয় স্থানে। ফুসফুসের ক্যান্সার কিন্তু এখনও 3 নম্বর স্থানে রয়েছে। এরপর পাকস্থলীর ক্যান্সার, আপনার মলদ্বারের ক্যান্সার, তারপর হচ্ছে গিয়ে আপনার লিভার ক্যান্সার, পাকস্থল, এগুলো তো আছে। মেয়েদের মধ্যে এখনও কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা এখনও 1 নম্বর ক্যান্সারের হিসেবে রয়েছে, এবং সবচেয়ে এরপরে হচ্ছে আরও অন্যান্য ক্যান্সার যেগুলো আছে। মেয়েদের মধ্যেও কিন্তু এখনও এই ফুসফুসের ক্যান্সার আছে, খাদ্যনালীর ক্যান্সার আছে, মুখের ক্যান্সার আছে, কিন্তু মেয়েদের এখনও 1 নম্বর ক্যান্সার হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার, বা এরপর জরায়ুর ক্যান্সার, আপনার ওভারির ক্যান্সার। যেভাবে হোক আপনার ক্যান্সারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। স্যার, এই যে এত বেশি প্রাদুর্ভাব এখন ক্যান্সার রোগীর, আগের সাথে যদি আমরা চিন্তা করি, ধরেন 60-70 দশক আর এখন যে বিংশ শতাব্দী, এই ক্যান্সারের প্রাদুর্ভাবটা কেন বাড়লো বলে আপনার মনে হয়? সারা বিশ্বে কিন্তু আপনার মৃত্যুর এখন 1 নম্বর কারণ হচ্ছে ক্যান্সার। আমাদের এখানে এখন এই মুহূর্তে যদি দেখেন, মৃত্যুর কারণ হিসেবে ক্যান্সার হচ্ছে 5 থেকে 6 নম্বরে। ধারণা করা হচ্ছে 2035-এর মধ্যে আমাদের দেশে মৃত্যুর 1 নম্বর কারণ হবে ক্যান্সার। এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর মূল জিনিস যেটা দাঁড়িয়েছে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রার যে একটা পরিবর্তন, যেটা যেমন আমরা স্বভাবতই এখন কি বলবো আপনার, এই যে বাইরের দেশের মতো আমরা জাঙ্ক ফুডে ফুডে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের যে প্রাচীন যে জীবনযাত্রা, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা শহুরে জীবনযাত্রা অভ্যস্ত হয়ে যাচ্ছে। তার ফলে শিল্প কারখানাগুলো অনেক বেশি তৈরি হচ্ছে। এরপর হচ্ছে আমরা আমাদের যে পরিবেশের যে আপনার যে ভারসাম্য, সেটাও আমরা মেনটেন করতে পারছি না। এত মানুষকে সাপোর্ট দিতে গিয়ে আমাদের যে বিশেষ করে খাদ্য সরবরাহ যে ব্যবস্থা, এই ব্যবস্থাও অনেকাংশে আমরা যেভাবে মেনটেন করা হচ্ছে সেরকম আমরা করতে পারছি না। তার মানে আপনি বায়ু দূষণ, খাদ্য দূষণ, পরিবেশ দূষণ সবগুলো মিলে, আর আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন, আমরা যে আমাদের যে দীর্ঘ লালিত যে আমরা নর্মাল যে খাবার দাবার যে অভ্যস্ত ছিলাম, কি বলবো, মাছে ভাতে বাঙালি ওগুলো, এমন কি আপনি এখন গ্রামে যান, গ্রামেগুলো আপনাকে কিন্তু আর আগের মতো চটজলদি ওনারা এই দোকান থেকে কিছু একটা নিয়ে আপনাকে নুডলস বা কিছু একটা রেডি করে দিচ্ছে এখন। আর ওরাও, কারণ মানুষ ওই কষ্টগুলো আর নিতে চাচ্ছে না। এবং আর আমরা অ্যাভেইলেবিলিটির কারণে, অ্যাভেলেবল কারণে, আর হচ্ছে আপনার প্রসেসড ফুডগুলোর প্রতি বেশি আগ্রহ এক্স্যাক্টলি, আমাদের জীবনযাত্রাটা এখন অনেকটা পশ্চিমা ধরনের পশ্চিমা ধরনের দাঁড়িয়েছে। হয়ে আর আমরা গেছে। ওই শারীরিক পরিশ্রম আমাদের কমে যাচ্ছে। জি। আমরা দিন দিন এক জায়গায় বসে থাকতেছি, আমাদের স্থূলতা বাড়ছে, শারীরিক পরিশ্রম পড়ে যাচ্ছে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এত আইন করা সত্ত্বেও আপনি যদি দেখবেন যে ধূমপান কিন্তু আমরা কমাতে পারছি বলে মনে হচ্ছে না। এক, আর দ্বিতীয় আরেকটা যেটা ভালো দিক, যেটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি পাওয়াতে শনাক্তকরণটা বেড়ে গেছে। এই যে আপনার প্রত্যন্ত অঞ্চলে আপনার একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিন আছে, এন্ডোস্কোপ মেশিন আছে, প্রত্যন্ত অঞ্চলে আমরা কনসালটেন্টরা যাচ্ছেন, এবং মানুষের তো সচেতনতাও বেড়েছে। কারণ তারা দেখতেছে যে আপনার ধরুন গিয়ে এই 20-25 বছর আগেও ক্যান্সার মানে ছিল নো আনসার, আপনি আর আবার কিছু করার নেই, বাইরে চলে যান। এখন দেখা যাচ্ছে আপনি এই ক্যান্সার নিয়েও প্রায় এখন কিউর রেট, আমাদের দেশেও কিন্তু প্রায় 50%-এর উপর কিউর রেট চলে আসছে এখন। আর যদি আর্লি ধরে ফেলতে পারেন, সে কিন্তু ভালোই থাকতেছে। সেই কারণে মানুষের আগ্রহ বেড়েছে। এবং সেই কারণে আমরা যেহেতু আপনি যেটা বললেন যে চিকিৎসা ব্যবস্থার যেহেতু সক্ষমতা বাড়াতে, আমরা কিন্তু অসুখ আগেও ধরতে পারছি। এইটাই আমার মনে হচ্ছে আপনার ওই যে ক্যান্সার বৃদ্ধির একটা কারণ। যদিও উচিত হচ্ছে আমাদের একটা মানে মানে ঠিক একটা গবেষণার মধ্যে যাওয়া,
ওইটা হয়তো আমরা ওইভাবে এখনো করে উঠতে পারছি না। কেন বাড়ছে? প্লাস হচ্ছে ওই অঞ্চল ভিত্তিতে শুধু বাড়লেই তো হবে না। ধরুন আপনি কোন অঞ্চলে খাদ্যনালীর ক্যান্সার বাড়ছে, কোন অঞ্চলে ফুসফুসের ক্যান্সার বাড়ছে, কাদের বাড়ছে? আপনি যদি দেখেন আমাদের মেয়েদের জন্য সবচেয়ে সমস্যা কি? আমাদের ব্রেস্ট ক্যান্সার যে সিনারিগুলো দেখেন, আমাদের বাইরের দেশে হচ্ছে কি 50 বছরের পরের মেয়েদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বেশিরভাগ। আর আমাদের এখানে উল্টা। আপনি দেখবেন যে অধিকাংশ ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের বয়স 50% ব্রেস্ট ক্যান্সারের বয়স হচ্ছে 50-এর নিচে। যখন সে মা থাকবে, যখন সে সংসার চালাবে, তাহলে ওই মেয়েটা যখন আক্রান্ত হচ্ছে, সে একা একা আক্রান্ত হচ্ছে না কিন্তু, তার পরিবার। তাহলে আমাদের কিন্তু এখন আস্তে আস্তে মানে ওই যে আপনার যেটা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন, আমাদেরকে যেভাবে হোক এই যে প্রতিরোধ বা না হওয়ার যে কর্মসূচি, সেটা হুম। যেভাবে হোক আমাদের মন দিতে হবে যে কেন, কাদের হচ্ছে, কেন হচ্ছে, কারণগুলো আইডেন্টিফাই করে আপনি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে এই যে মহামারীটা আমরা কিন্তু থামাইতে পারবো না। আর চিকিৎসা করতে আপনি সম্ভব না। এত মানে এই চিকিৎসা পদ্ধতিগুলো তার ফলাফল যেমন বেড়েছে, তার খরচ অনেক বেশি। তার মানে অনেক কমপ্লিকেটেড ট্রিটমেন্ট, মানে অনেক মানে আপনার ফিনান্সিয়াল টক্সিসিটি অনেক বেশি। তার ফলে আমাদের অধিকাংশ রোগীর পক্ষে তো এই ধরনের লোড নেওয়া সম্ভব হবে না। স্যার, প্রাদুর্ভাব বেশি কারণের মধ্যে আপনি একটি বললেন যে সচেতনতা। তাহলে জনগণের সচেতনতা বৃদ্ধি বা কিভাবে করে একজন রোগী বুঝবেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত? এটা খুব ভালো প্রশ্ন করছেন। মানে লক্ষণ থাকলে যে ক্যান্সার হবে না, ধরেন আপনি দেখা গেলো কোনো একটা মানুষের গলার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে গেল, মানে সে কেমন বদলে পরে 2-3 সপ্তাহ পরে সে যাচ্ছে না। কারোটা কাশি এলো 2-3 সপ্তাহ চলে গেল, সে যাচ্ছে না। হঠাৎ দেখা গেলো আমি কোনো কারণ ছাড়া আমার ওজন কমে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না, আমার রুচি কমে যাচ্ছে, আমার খেতে গেলে সমস্যা হচ্ছে, আমার বাথরুমগুলো চেঞ্জ হয়ে গেছে, একবার শক্ত হচ্ছে, একবার পাতলা হচ্ছে, রক্ত যাচ্ছে, বা কি কেন আপনার ওজন কমে যাচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। এই জন্য কোনো লক্ষণ দেখলে যারা 2 বা 3 সপ্তাহের উপরে যদি আপনার কন্টিনিউ করেন, অথবা আপনি দেখলেন যে আপনার কোথাও একটা চাকার মতো দেখা যাচ্ছে, এটা স্তন হইতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যেটা আগে ছিল না, অথবা আপনার শরীরে বা কোথাও একটা আগে থেকে একটা কালো কিছু তিলের মতো এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এইসব হলে আপনার উচিত হবে চিকিৎসা স্বর্ণাপন্ন হবে। এরকম হইলে যে ক্যান্সার হবে তা না, কিন্তু আপনি যেটা বলছেন, যদি মানে কোনো কারণে ক্যান্সারটা হয়ে যায় আপনি যদি আগে ধরে ফেলতে পারেন, তাহলে চিকিৎসাতে একটা অনেক বেশি ভালো ফলাফলের সম্ভাবনা আছে। আর যেটা আপনি বললেন, সামাজিক সচেতনতা খুব দরকার। যেমন আপনার যদি সচেতনতা কাকে দিয়ে করতে পারবেন, ধরেন আপনি যদি মসজিদের ইমাম সাহেব, ওনাকে সবাই মানবে, আপনার এই আপনার স্কুলের মানে হেড টিচার, এই আপনার কলেজের প্রিন্সিপাল, ওনারা যদি এইসব ফোরামে যদি বলতে থাকেন যে ক্যান্সার এইগুলো আপনারা করবেন, বিশেষ করে। আর আমাদের মেয়েদের সমস্যা হলে হচ্ছে কি, তার সাপোর্টটা কিন্তু এখনো ওইভাবে হচ্ছে না। সে ডাক্তারকে যেতে হলে তাকে এখনো ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। তাহলে আমাদের সমাজ যদি ওই জায়গাতে অ্যাড্রেস করে যে আপনার মা বোন কারো যেরকম কোনো সমস্যা থেকে, সেই জন্য লজ্জার কারণে যেন সে ডাক্তারকে না, এটা যেন না হয়, ওগুলো যদি বলতে থাকেন দেখবেন সমাজের মধ্যে একটা মানে অনেক ইতিবাচক পরিবর্তন। আর আমাদের, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চল একদম, মানে যে কোনো কিছু খুব সহজে আমরা কিন্তু করে ফেলতে পারি। আমরা যদি ধরুন আমাদের সবগুলো উপজেলাতে, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন যে মেডিকেল কলেজে জরায়ুর ক্যান্সার, স্তন ক্যান্সার কিন্তু জি, জি। স্ক্রিনিং কার্যক্রম স্ক্রিনিং আছে। কার্যক্রম তো চলছে। ওগুলোকে যদি আমরা আরো বেশি করতে পারি, ওই যেটা বললেন, যদি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে এদেরই বেশি ক্যান্সারটা বেশি হচ্ছে, তাহলে ওদেরকে যদি আমরা কোনোভাবে একটা স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা আগে ভাগে ধরে ফেলতে পারবো। স্যার, আপনি আমাদেরকে অনেকগুলি লক্ষণের কথা বললেন, কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ যে লক্ষণ জ্বর এবং ব্যথা, এই দুটো লক্ষণের কথা কিন্তু আপনি বললেন না। তাহলে কি ক্যান্সার হলে ব্যথা হয় না? এটা খুব ভালো প্রশ্ন করছেন। সাধারণত ক্যান্সারগুলো শুরুর দিকে পেইনলেস থাকে, শুরুর দিকে পেইনলেস থাকে। দেখবেন যে ওনার ঘাড়ের মধ্যে একটা চাকা, কিছু হচ্ছে না, বড় হচ্ছে, উনি বুঝেই উঠতে পারছে না। ব্রেস্টের মধ্যে একটা ছোট্ট চাকা, উনি খেয়ালি করতে। পরের দিকে যখন সেগুলো কমপ্লিকেটেড হয়, অথবা ক্যান্সারটা কোনো কারণে যদি যেমন হাড়ের মধ্যে ছড়িয়ে গেল, তখন তার ব্যথা হবে। আর ক্যান্সারের, সব ক্যান্সারের না, কিছু কিছু ক্যান্সারে জ্বর থাকে। আর যদি আপনার বেশি করে হ্যামাটোলজিক ম্যালিগনেন্সি করতে, বেশ তাদের জ্বর থাকে, গায়ে গায়ে জ্বর থাকে, ওজনগুলো কমে যায়, যেটাকে আমরা অনেক সময় বি সিমটম বলি, জি। থাকতে পারে। তবে সাধারণত ও শুরুর দিকে চাকাটাগুলো সবগুলো সাধারণত মানে ব্যথার ওইভাবে থাকে না। স্যার, আরেকটি সমস্যা দেখা যায় যেটি আপনি বললেন 2 থেকে 3 সপ্তাহের, মানে ডিউরেশনটার যেই
ব্যাপারটা আমরা বললেন। সাধারণত 2 সপ্তাহ ধরি আর কি, 2 সপ্তাহটা সচরাচর আমরা আমরা ধরে তাই থাকি। ধরি আর কি। কিন্তু স্যার আরেকটি খুবই প্রাদুর্ভাবযুক্ত আমাদের দেশের রোগ, যক্ষ্মা বা টিবি, হুম। সেটির ক্ষেত্রেও এই 2 থেকে 3 সপ্তাহের কথাটা বলা হয়। এবং আপনি যেই লক্ষণগুলি বললেন কিছু কিছু মিলে যায়, তো সেই ক্ষেত্রে রোগীর করণীয় কি? যেটা আপনাকে আগে বললাম যে এরকম হইলে যে ক্যান্সার হবে তা না কিন্তু। জি আপনি যেটা বলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম 2 সপ্তাহ কাশি থাকলে আমাদের দেশে স্বভাবতই প্রথমে যক্ষ্মাটা মাথায় আনতে হবে, জি এর জি কোনো ভুল নেই। সেই জন্য উনি যখন একজন বিশেষজ্ঞের সাথে কাজে যাবেন, বিশেষজ্ঞ ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোন দিকে যাচ্ছে। হয়তো উনি বুকের এক্সরে করবেন, সিটি স্ক্যান করবেন, যদি ওখানে কোনো রকম স্পেসিফিক গ্রোথ বা কিছু দেখা যায় প্রয়োজন ব্রঙ্কোস্কোপি করতে পারেন। উনি তখন ঠিক করবেন যে উনি সাধারণত এগুলো যাবে হচ্ছে একজন ভালো একজন, মানে আমরা বলি মেডিসিন ডাক্তার বলেন বা যদি পালমোলজিস্ট বলেন বা ওই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের যাবেন, ওনারাই ঠিক করবেন যে ওনারা কোন দিকে আগাবেন সেটা। দর্শক মণ্ডলী, তাহলে আমরা জেনে নিলাম স্যারের কাছ থেকে ক্যান্সার রোগের লক্ষণগুলো কি কি হতে পারে। এখানে একটি বিষয় ভালোভাবে লক্ষণীয়, ক্যান্সার হলে কিন্তু আপনার জ্বর বা ব্যথা থাকবে না, অথবা পরবর্তীতে আসতে পারে, কিন্তু 2 সপ্তাহের বেশি যদি আপনার স্যারের বলা যে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়, আপনি দেরি না করে দয়া করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। একজন মেডিসিন বিশেষজ্ঞই হোক, আপনি তার শরণাপন্ন হন। রোগ নির্ণয় করাটাই এই ক্ষেত্রে বেশি জরুরি। চলুন আমরা বয়স সংক্রান্ত ক্যান্সারের যে প্রাদুর্ভাবগুলো সেগুলো একটু স্যারের কাছ থেকে জেনে নিই। স্যার, বাচ্চাদের ক্যান্সার এই বিষয়ে যদি কিছু আলোকপাত করতেন। শিশুদের কি ক্যান্সার হয়? বাচ্চারাও তো ক্যান্সার হচ্ছে, প্রচুর বাচ্চাদের এখন ক্যান্সার হচ্ছে। আমাদের সৌভাগ্য হচ্ছে আমাদের এখন ওই যে আমার চেয়ে যারা ভালো বলতে পারতেন ওদের ডিপার্টমেন্ট এখন আলাদা হয়ে গেছে। একটা হচ্ছে আপনার বাচ্চাদের রক্তের যে ক্যান্সার, এটা যে হ্যামাটোলজি বলি। জি আর কিছু ক্যান্সার আছে ধরেন আপনার কিডনিতে আমরা বলি উইমস টিউমার, চোখের ক্যান্সার হচ্ছে যেটা বলি আমরা বলি যে আপনার রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা। তারপর হচ্ছে আর অনেক সময় বেশি করে বাচ্চাদের যেটা হয় কি আপনার ওই যে আমরা বলি হচ্ছে মাংস পেশি সার্কোমা টাইপের ক্যান্সারগুলো অনেক বেশি হয়। তারপর হাড়ের ক্যান্সার হয়, আমরা বলি আপনার উইংস টিউমার অথবা আমরা যে বলি অস্টিওসার্কোমা হয়ে অস্টিওসার্কোমা। থাকে। এগুলো খুব আসলে বাচ্চাদের ক্যান্সার হলে না খুব আসলে আমাদের জন্য খুব অস্বস্তি হলে দেখা যাচ্ছে। এত ওর মানে খেলাধুলার একটা টাইম বা পড়ার টাইম, ওই সময়টা হচ্ছে মা বা বাবার কোলে করে ক্যান্সার নিয়ে আসে। সেক্ষেত্রেও আপনারা যদি মানে আপনার অভিভাবকরা যদি খুব সচেতন থাকেন, এমন কোনো পরিবর্তন যেটা স্বাভাবিক নয়, তাহলে যেমন একটা বাচ্চা হয়তো খোঁড়াচ্ছে, পায়ে জি ব্যথা পাবে, মনে করছে পায়ে ব্যথা পাবে, না না, আপনি যখন দেখছেন 2 সপ্তাহ গেলে আমরা উচিত হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তাহলে হবে কি, বাচ্চাদের অসুখগুলো যদি আপনি আগে ভাগে ধরে ফেলতে পারেন, মানে ভালো হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা আছে। ও যেহেতু নিজে ওভাবে বুঝে উঠতে পারছে না, সেক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ওর পরিস্থিতিটা বুঝে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। স্যার, তাহলে এখন আসি আমরা যে ঝুঁকি, কোন ধরনের রোগীরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন ক্যান্সার হওয়ার ক্ষেত্রে? ক্যান্সারের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা বলি 70% ক্ষেত্রে মানে কেন হচ্ছে আমরা এখনো বুঝতে পারি না। আমরা স্পেসিফিক কিছু ঝুঁকি যেগুলোর মধ্যে ধরেন আপনি যদি ধূমপান করেন হ্যাঁ, স্বভাবতই, আপনি যদি মদ্যপান করেন স্বভাবতই, প্রথমে একটা ফুড হ্যাবিটের কথা হ্যাঁ, স্যার আপনি আছে। বললেন। তারপর হচ্ছে আপনি যদি ওই আপনার বলি যে আপনার ফুড হ্যাবিটের মধ্যে যদি আপনি ওই যে একেবারে জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যান। আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের একটা বড় অঞ্চল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে চট্টগ্রামে দেখবেন যে ওনার সবসময় আমরা বলি লাল মাংস, রেড মিট অভ্যস্ত বেশি। জি তারপর অতিরিক্ত ঝাল অভ্যস্ত বেশি, আর হচ্ছে আপনার ওনারা হচ্ছে শুটকিতে অভ্যস্ত বেশি, জি জি যা ড্রাই ফ্রুট। জি ওগুলো এখন তো হয়তো কেউ বলা হচ্ছে যে আপনার ড্রাই ফ্রুটগুলো হয়তো বা আপনার এই যে আমরা সবাই কিন্তু অভ্যস্ত, সবাই অনেক সময় ড্রাই ফ্রুট না থাকলেও আমাদের বিরক্ত লাগে। এগুলো হচ্ছে ধরুন দিনের পর দিন আপনি খেতে থাকবেন, শাকসবজি থাকবে না, তখন হয় কি এই কারণে এখন কিন্তু অনেক আপনার দেখবেন যে কম বয়সী এই ছেলে মেয়েরা কিন্তু আমরা কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার এগুলো নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে এগুলো সবগুলো কিন্তু আপনি চাইলে ওই জাতীয় ক্যান্সারগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন। আপনি যদি ধূমপান না করেন, আপনি যদি মদ্যপান না করেন, আপনি যদি আমরা বলি কালারির ফুড, আপনি যদি সবুজ শাকসবজি খান নিয়ম মতো, হুম, আপনি যদি ধর্মীয় অনুশাসন মেনে চলেন, জি আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, অ্যাটলিস্ট 1/3 ক্যান্সার আপনি প্রিভেন্ট করতে পারবেন। কিচ্ছু না করে আপনি 1/3 ক্যান্সার প্রিভেন্ট করতে পারবেন। স্যার, আরেকটি ব্যাপার হলো যেটা জন্ডিস অথবা হেপাটাইটিস, সেটির সাথে কি স্যার ক্যান্সারের কোনো যোগসূত্র আছে? এটাও খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা জানি মানে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুইটার যে একটা এস্টাবলিশড রিস্ক ফ্যাক্টর হচ্ছে লিভার ক্যান্সারের জন্য।
বিশেষ করে এই সির ক্যান্সারটা খারাপ। লিভার ক্যান্সার কোনো অবস্থাতে ভালো হয় না, ভালো না, ভালো হয় না শব্দটা ঠিক না, মানে ভালো না এই কারণে যে প্রায় ক্ষেত্রে ওনারা আসেন দীর্ঘদিন ধরে আপনার আমরা বলি সিএলডি লিভার সিরোসিস থাকেন, লেট অনেক স্টেজে অনেক আপনাদের লেট কাছে স্টেজে আসে। ওনাদের প্রেজেন্টেশনগুলো হয়। প্রায় সময় দেখা যায় ওর পেটে পানি চলে আসছে, ওদের জন্ডিস চলে আসছে, ওইগুলো খুব। এখন কিন্তু যদি লিভার ক্যান্সারও আপনি খুব আর্লি ধরে ফেলতে পারেন, এখন তো খুব চাইলে লিভার এটা অপারেশন করে ফেলে দিলে লিভার আবার কিন্তু রিগ্রোথ করে বড় রিজেনারেট হইতে করবে। পারে। হ্যাঁ, জি। প্লাস হচ্ছে এখন আপনি চাইলে ক্ষেত্র বিশেষে আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন সম্ভব, যদিও আমাদের এখানে এখন ওইভাবে হয়তো ক্ষুদ্র সম্ভাবনা দেয় না। ইভেন কি আপনার এখন যে আধুনিক চিকিৎসাগুলো আসছে আপনার আমরা লিভার ডিরেক্টেড থেরাপি, লিভারকে পুরে লিভারের অংশগুলো পুড়ে দিয়ে, অথবা আমরা বলি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন দিয়ে আপনাকে এগুলো নষ্ট করে দিয়ে, এখন ইমিউনোথেরাপিও চলে আসছে। আপনি দীর্ঘ সময় রোগগুলোকে আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই যেটা বলেন যদি উনি আগে আসতে পারেন। তাহলে দর্শক মণ্ডলী, বোঝা যাচ্ছে বারবারই সময়ের দৈন্যতা এখানে অনেক বড় একটি ঝুঁকির কাজ করছে। আপনি যত তাড়াতাড়ি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, তত তাড়াতাড়ি আপনার রোগটি নির্ণয় করা সম্ভব হবে এবং তত তাড়াতাড়ি আপনাকে প্রতিকারের পথে নেওয়াটা বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সুবিধাজনক হবে। চলুন তাহলে ক্যান্সার রোগ নির্ণয় কিভাবে করে থাকেন স্যাররা, আমরা সেটাই আলোকপাত করি। স্যার, ক্যান্সার রোগ নির্ণয় আপনি একটু আগে বললেন, কী ধরনের টেস্ট বা কীরকম আপনারা জান সচরাচর? আপনাকে ধন্যবাদ। এই ক্যান্সার রোগ নির্ণয় নিয়ে কিছুদিন আগেও আমাদের দেশে একটু অনেকে মনে করতেন যে আমাদের দেশের মানে চিকিৎসা পদ্ধতিতে এখনো পর্যন্ত আমরা পিছিয়ে আছি, রোগ ধরতে পারছি না। তবে আমি যেটা মনে করি গত 10-15 বছর আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আপনার এখন গ্রামে গঞ্জ যেটা আপনি বলছিলেন, একটা ধর কেউ খেতে পারছে না, এন্ডোস্কোপি করা সম্ভব হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করা সম্ভব হচ্ছে। আমাদের আপনার কনসালটেন্টরা সার্জিক্যাল অনকোলজিস্ট, সরি সার্জন, তারপর গাইনোকোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, ওনারা কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলে আছেন। সেই কারণে ওনারা যখনই সন্দেহ করছেন, তখন যে ইউজুয়ালি যেটা আমরা করি, ধরেন আপনার একটা ফুসফুসের একটা চাকা, তখন আমরা ওখান থেকে কোর বায়োপসি করার চেষ্টা করি। বাইরের দিয়ে কোনো চাকা আমরা এটা কেটে পরীক্ষার জন্য পাঠাই, অথবা এন্ডোস্কোপি করে যদি কিছু পাওয়া যায় ওখান থেকে মাংস নেওয়া হচ্ছে, কোলোনোস্কোপি করে কিছু পাওয়া যায় মাংস নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যখন পেটের ভিতরে একটা চাকা নিয়ে রুগী আসছে, তখন সে মেডিকেলে ভর্তি হচ্ছে, তখন আমরা অনেক সময় করি কি আমরা একটা আগে এটা টিউমার বোর্ড করি, ওই রিলেটেড ডাক্তাররা বসে বসে দেখি যে এটা কি আগে অপারেশন করে ফেলে দেওয়া যাবে না এটা অন্য কিছু করে, তখন আমরা অনেক সময় হয়তো ওই ভিতরে যে চাকা আছে ওখান থেকে তার মাংস নেওয়ার ব্যবস্থা করি। এটা বিভিন্নভাবে নেওয়া যেতে পারে, বাইরে থেকে সিটি গাড়ি নেওয়া যেতে পারে, অথবা ওনারা যে বা সার্জারি করে নিতে পারবেন। তখন ওই মাংস পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তার আমরা আগে ক্যান্সারটা বোঝার চেষ্টা করি। তখন অনেক সময় প্রথমে এমনি পরীক্ষা তো অনেক সময় বোঝা যায় না, তখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে আরেকটা পরীক্ষা করতে হয় যেটা অসুখটা নিশ্চিত করে। এরপর চলে আসে যে অসুখটা আসলে স্টেজিংটা কি। স্যার, আমি একটু আপনাকে করছি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং সমস্যাটি, বয়স বলে সমস্যাটি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। যে আমি একটি প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে মানে 7 দিনের অধিক যদি কাশি থাকে তাহলে ওনার কি ফুসফুসে ক্যান্সারের কোনো লক্ষণ আছে? জি দর্শক, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপনার উদ্বেগের জন্য। 7 দিনের ক্যান্সার সাথে কাশি সাধারণত ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমাদের মতো মনে হচ্ছে না। তারপরেও যদি আপনার মনে করেন যে ও কাশি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে, বা কোনো কারণে কাশির সাথে আপনার রক্ত যাচ্ছে, আপনার জ্বর থাকতেছে, তখন আপনার উচিত হবে যে একজন পাশে ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। উনি পরবর্তী পরীক্ষা নেবেন। সাধারণত 7 দিনের জ্বর এমনি আপনাদের দেশে ভাইরাস থেকে বা নর্মালিও আসতে পারে, এই জন্য আমার মনে হয় চিন্তিত হওয়াটা উচিত হবে না। স্যার, আমরা রোগ নির্ণয়ে ছিলাম, অনেক আধুনিক প্রযুক্তির কথা স্যার আপনি বলছিলেন। এগুলো কি স্যার আমাদের যেগুলো টারশিয়ারি হসপিটাল আছে সেগুলোতে কতটুকুন পর্যন্ত রোগ নির্ণয় সম্ভব? যেমন আপনি যদি ধরেন এখন চট্টগ্রামে আপনার মোটামুটি দাগে আপনার যত রকম পরীক্ষা দরকার সব বাগান আপনি করতে পারবেন, শুধু পেট সিটি ছাড়া। পেট সিটিটা এখনো পর্যন্ত আমাদের আপনি যেটা খুশি হবেন, আপনি যে মেডিকেলে কাজ করেন, এই যে চিটাগং মেডিকেল কলেজের পরমাণুতে কিন্তু তারা পেট সিটি বাংকার বসিয়ে ফেলেছে। আচ্ছা। আশা করছি মাস 2-3 মাস মধ্যে পেট সিটি চলে আসবে। চলে আসলে কিন্তু আপনি চিটাগংয়ে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টেজিং যে পরীক্ষা মানে দূর অসুখ আপনার আছে সবগুলো আপনি করে ফেলতে পারছেন। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিও আমাদের এখানে হচ্ছে, এবং তারপরে হচ্ছে আমরা বলি এখন হচ্ছে মলিকুলার প্রোফাইলিং। তার ফুসফুসের ক্যান্সারগুলো আর ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু একসময় ছিল শুধু কেমোথেরাপিতে, ওই জায়গার মধ্যে আর নেই।
এখন হচ্ছে আপনার মানে মলিকুলার ড্রাইভেন ট্রিটমেন্ট। আগে প্যাথোলজিস্ট বলে দিচ্ছে যে এই রোগীটা এই চিকিৎসা দিলে ভালো হবে। আপনি হয়তো দেখেছেন এমন এমন রোগী বাইরের দেশে আছে যারা শুধু ইমিউনোথেরাপি দিয়ে তারা সার্জারির মধ্যে অ্যাভয়েড করতে পেরেছে। তার মানে হচ্ছে আপনার মলিকুলার প্রোফাইলিং আপনাকে বলে দিচ্ছে যে কী চিকিৎসা দিলে এই রোগীটার সর্বোচ্চ বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে। স্টেজিং আমাদের এখানে সবই সম্ভব। আর আপনি হয়তো জানেন এই যে আপনি দেখেছেন আমাদের যে 100 বেডের যে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে এটা পূর্ণাঙ্গ মাত্রায় কাজ শুরু করবে। বর্তমান সরকারের মানে প্রায়োরিটি যতগুলো প্রকল্প তার মধ্যে এটা একটা। যদি এটা চালু হয়ে যায় তাহলে হবে কি আমাদের প্রান্তিক মানুষগুলো যারা বাইরে বেসরকারিভাবে এই ধরনের চিকিৎসাগুলো নিতে পারছেন না, বাইরে একটা পরীক্ষা করতে অনেক টাকা, তখন তারা এই ধরনের হাসপাতালে এসে সরকারিভাবে আপনার এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন এবং তার পক্ষে আপনার আন্তর্জাতিক মানের একটা চিকিৎসা নেওয়ার সুযোগ সরকারিভাবে সম্ভব হবে। দর্শক মণ্ডলী, তাহলে আমরা জানলাম যে ক্যান্সার রোগ নির্ণয়ের যে টেস্টগুলো আছে সেগুলো আসলে খুব বেশি দুর্লভ নয়। আমাদের বর্তমান সরকার নির্মমভাবে কাজ করে যাচ্ছেন যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আপনারা বেসিক টেস্টগুলো করতে পারেন, আর পরবর্তী পর্যায়ে যদি আরও টেস্ট করতে হয় তাহলে সেগুলো আপনারা টারশিয়ারি হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে এসে করতে পারবেন। আমাদের সাথে অলরেডি একজন দর্শক যুক্ত হয়ে গেছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম বদিউল আলম, বয়স 65। জি বলুন, শুনতে পাচ্ছি। জি, আমার বুক ধরপড় করেনি আর বুক বারবার মনে হয়। এটা 2 মাস। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ওই যে আপনি যে প্রশ্ন করুন, যদি বুক ধরফর করে বুক বারবার লাগে, এটা বয়স তো একটা ব্যাপার, কিন্তু যেহেতু আপনার এরকম সমস্যা হচ্ছে, আপনার যদি কাশি থাকে তাহলে আপনার উচিত হবে একজন মেডিসিনের ডাক্তারকে দেখানো। আর যদি একই সাথে যদি আপনার অন্যান্য প্রেশার টেশারগুলো একটু চেক করা উচিত যে এগুলো সব ঠিকঠাক আছে না, ডায়াবেটিস আছে কিনা, এটা চেক করা উচিত। আর এর মধ্যে দেখতে হবে যে আপনি খেতে গেলে সমস্যা হচ্ছে কিনা। আমার মনে হয় আপনি একজন ভালো একজন মেডিসিনের ডাক্তার দেখালে উনি চিন্তা ভাবনা করে আপনার জন্য যা করা সেটা করে দিবে। আমার মনে হয় এখনই আপনার মানে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। স্যার, যেহেতু ডায়াবেটিস এবং প্রেশারের কথা আসলোই, একটি জনশ্রুতি আছে যে ডায়াবেটিস বা প্রেশারের রোগীদের নাকি সচরাচর ক্যান্সার হয় না। এই ব্যাপারে যদি স্যার কিছু না, বলতেন। এটা একেবারে ভুল। ডায়াবেটিস বা প্রেশার, ডায়াবেটিস যখন হচ্ছে আপনার কিন্তু শরীর তো আর শরীরের যে নর্মাল যে হোমিওস্ট্যাসি চেঞ্জ হচ্ছে, বরঞ্চ আপনার ঝুঁকি বাড়ছে, কমছে না, ঝুঁকি বাড়ছে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বা ক্ষেত্রেও আপনার শরীরের যে ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, ও তো সব জায়গায় কোনো কোনো আপনার ঝুঁকি কমছে না, বরঞ্চ আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, প্রেশার যদি কন্ট্রোলে থাকে, আপনার দুর্ভাগ্যবশত আপনার ক্যান্সার হলেও তো চিকিৎসাও কঠিন হয়ে যাচ্ছে। তখন তো আপনাকে ওই দুটো জিনিসের জন্য আপনাকে ঠিকমতো ট্রিটমেন্ট করাটাও কঠিন হয়ে যায়। কাজে তখন ডায়াবেটিস তখন কন্ট্রোল, আপনাদের এছাড়াও হুম, ক্যান্সার নাই হোক, ডায়াবেটিস প্রেশার দুইটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর। জি ওরা জি তা তো ওগুলো আপনাকে বটেই। নিয়ন্ত্রণ করতেই হবে। জি জি, যেটাকে আমরা বলি, আপনি হয়তো জানেন, আমরা বলি যে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজের নন মধ্যে ওরা কমিউনিকেবল সবগুলোই ডিজিজ। পড়ছে। জি জি। স্যার, আপনি আমাদেরকে রোগ নির্ণয়ের বিভিন্ন উপায়গুলো বললেন। এখন স্যার আসি আমরা চিকিৎসা প্রোটোকল নিয়ে। আমরা নর্মালভাবে জানি যে কেমোথেরাপি, শুধু এই একটা জিনিসই কিন্তু আসলে আমরা জানি। আর আপনি একটু আগে বললেন যে ক্যান্সার রোগের চিকিৎসা এখন নতুন ধরনের অনেক দিগন্ত উন্মোচিত হয়েছে। স্যার, কি কি ধরনের চিকিৎসা এখন আপনারা করে থাকেন? ধন্যবাদ। এখন হচ্ছে ক্যান্সার চিকিৎসার মূল থিম হচ্ছে এমডিটি। এমডিটি মানে হচ্ছে কি, কারো ধরুন একটা কারো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো, বা কারো জরায়ুর ক্যান্সার ধরা পড়লো, বা কারো আপনার পাকস্থলীর ক্যান্সার ধরা পড়লো, ওই ক্যান্সার সাথে জড়িত কারা কারা, সার্জন, আপনার রেডিওথেরাপির লোকজন, মেডিকেল অনকোলজির লোকজন, অন্যান্য সাবজেক্ট লোক, তারা সবাই মিলে আগে বসবে। বসে আমাদের দেশে হচ্ছে আস্তে আস্তে বসার পর বোঝার চেষ্টা করবে ওনার অসুখটা কোন স্টেজ আছে, কি ট্রিটমেন্টের দরকার। সাধারণত আমাদের দেশে এখন আমরা বলি সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এখন তার সাথে প্রিসিশন ট্রিটমেন্ট চলছে। এটা হচ্ছে সিকোয়েন্সিংটা, কোনটা আগে হবে কোনটা পরে হবে, তার চিকিৎসাটা কী হবে, কতদূর যাবে, এটা কি আমি পুরো ভালো করে ফেলতে পারবো না আমি আমার আমার পক্ষে কিউরেটিভ অ্যাপ্রোচ যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ভ্যালিয়েটিভ ট্রিটমেন্টও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি রোগীকে তার কষ্ট কমিয়ে দিয়ে তার ওষুধটা কন্ট্রোল করে তার লাইফের কোয়ালিটি আমি মেনটেন করবো। বাইরের দেশে সেটাই হচ্ছে মূলত হচ্ছে আপনি আগে একটা মানে এই এমডিটি, আপনি যে আমাদের মেডিকেল কলেজে দেখবেন, আপনি তো যে যখন আছেন, যখন একটা ক্যান্সার রোগী আসলে কিন্তু সার্জনরা আমাদের কাছে পাঠাচ্ছেন, আমরা সার্জনের কাছে পাঠাচ্ছি, আমরা অন্যান্য ডিপার্টমেন্টে আমরা সবাই মিলে একটা ইন্টারেক্টিভ হয়ে আমরা বোঝার চেষ্টা করছি
এই রোগীটার পক্ষে কি চিকিৎসা করা সম্ভব। এটাই হচ্ছে মূল থিম। তাহলে আমাদের প্রথমে জানতে হচ্ছে ওষুধটার কোন জায়গায়, ওষুধ স্টেজিংটা কি, তারপরে আমরা তাকে কি করতে পারবো, আমরা কি এটা ভালো করে ফেলার চেষ্টা করতে পারবো, করলে আমার চেষ্টাটা কি হবে। যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত এমন একটা স্টেজ উনি আসলেন যে আপনি জানছেন যে এটা আপনার পক্ষে কিউর করা সম্ভব না, কিন্তু তারপরেও এখন এত ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, ওই ডিজিজ থেকে আপনাকে এখন ক্রনিক ডিজিজে কনভার্ট করা সম্ভব। তার মানে স্টেজ 4 লাং ক্যান্সার, আপনি যদি কোনো কারণে তার একটা প্রেসিশন মেডিসিনে যেতে পারেন, যে এই ওষুধটা খেয়ে সে ঘরে বসে খেয়ে তার পক্ষে এটা ডায়াবেটিসের মতো, এই আপনার প্রেশারের মতো ক্রনিক ডিজিজে পরিণত করতে পারবে, সে ওই ওষুধ দিয়ে তার অসুখকে নিয়ন্ত্রণে রেখে একটা মোটা দাগে একটা অ্যাকসেপ্টেবল লাইফ বা আমরা বলি কোয়ালিটি লাইফ সে লিড করতে পারবে। এখন কি সম্ভব সেগুলো? স্যার আপনি তাহলে বলতে চাচ্ছেন যে ব্যাপারটা পুরোটাই হলো অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, এক্স্যাক্টলি। এবং টিমের ডিসিশন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিটা অবলম্বন করা হয়ে থাকে। এমন নয় যে যে কোনো ক্যান্সার হলেই আমরা কেমোথেরাপি দিয়ে দিব, ব্যাপারটা সেটা নয়। টিম যা ডিসিশন নেয় সেই স্পেসিফিক রোগীর যা সিদ্ধান্ত আসবে সেটা পুরো টিম মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের হয়তো মনে করতে পারেন যে ওরা তো একসাথে বসে না, না বসলেও কিন্তু ওই যে আপনার এই যে মানে যোগাযোগ থাকতো একজন একজনের সাথে, জি জি তখন ওটা কারণ আমাদের তো ফর্মালি যদি আপনি এইভাবে বসতে চান রোগীদের খরচ অনেক বেড়ে যায়। জি জি তাহলে বাইরে দেশে যেভাবে বসে রোগীর পক্ষে মানে নিজের পক্ষে এটা এতটুকু অ্যাফোর্ড টাকা করাটা, দিয়ে, তখন হয় কি ওনারা নিজেরা একজন একজনের সাথে কথা বলে জি ঠিক জি। করেন যে রোগীর মানে রোগীর বেস্ট ইন্টারেস্টে কোনটা ভালো হবে। না আমাদের সব হাসপাতালগুলোতেই তো তা রেফারেল হাসপাতালে সম্ভব, সিস্টেম আছে, রেফার করে করে আমরা রোগী কিন্তু প্রাইভেটে প্রাইভেটে অনেক পাঠাচ্ছি। সময় সম্ভব হয় না, কারণ তো রোগীর খরচ তো বেড়ে, তখন হয় জি কি জি কনসালটেন্টরা একজন একজনের সাথে কথা বলে নেন যে কথা কি বলে করবে, তখন সেটাও এক নিজেরা ধরনের সিদ্ধান্ত, এমডিটির মতোই। সেটাও তো এমবিটির মতন হয়ে থাকে। আরেকটি ব্যাপার হলো স্যার, আপনি প্যালিয়েটিভ কেয়ার যেটা বলছেন, সেটা হলো পশ্চিমা দেশে এই ব্যাপারটি নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে থাকে। আমাদের দেশে এই ব্যাপারটি মানুষজন অনেক কম জানে। আপনি যদি এই ব্যাপারটা একটু বলতেন। প্যালিয়েটিভ কেয়ার বলতে আমরা একসময় বুঝতাম যে মানে একটা রোগী মারা যাচ্ছে তাকে আপনি এক জায়গায় পাঠিয়ে দিলেন, ব্যাপারটা তা না কিন্তু। এখন প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে কিন্তু একটা মানে ব্রড টার্ম কি, যে চিকিৎসার প্রথম দিনেই যে চিকিৎসা পাচ্ছে সে, যেমন আপনি একটা রোগী ক্যান্সার ট্রিটমেন্ট পেলো, তার বমি হচ্ছে, বমির চিকিৎসা কিন্তু প্যালিয়েটিভ মেডিসিন। তার ব্যথা হচ্ছে, ব্যথার চিকিৎসা মেডিসিন। মানে আমরা একসময় মনে করতাম যে একটা রোগী এই মরে যাচ্ছে, তখন সেটা হচ্ছে সেটা টার্মিনাল কেয়ার। এখন জি জি প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে শুরু থেকে রোগীর চিকিৎসাতে, তাহলে হবে কি তার চিকিৎসাটা সহজ হবে। যেমন কারো যদি বমি আপনি বন্ধ করে দিতে পারেন, তার ক্যান্সার ট্রিটমেন্ট চালানো সহজ হবে। ব্যথা বন্ধ করে দিতে পারেন, ক্যান্সার ট্রিটমেন্ট চালানো সহজ হবে। তার ব্যথার ওষুধগুলো ঠিকমতো আপনি টাইট্রেট করতে পারেন, চিকিৎসা সহজ হবে। এবং শুধু তাই না, এর সাথে আপনার অনেক কিছু যুক্ত হচ্ছে, তার সাইকোলজিক্যাল সাপোর্ট। একটা ব্রেস্ট 35 বছরের একটা মেয়ে, দেখা গেলো চিকিৎসা করার পর তার ওষুধটা বেড়ে যাচ্ছে, তো সে এটা কোপ করতে পারছে না, সে তার সামর্থ্য চিকিৎসা করছে। অনেক সময় চাইলেও আমরা সব কিছু করতে পারি না, আমাদের কারণে চিকিৎসারও লিমিটেশন আছে। আপনি এমনকি স্টেজ 1ও আপনি মনে করছেন স্টেজ 1 সব ভালো ভালো, তারপরেও ছড়িয়ে যেতে পারে। আর ওভারিয়ান ক্যান্সার সব কিছু আপনি করে ফেলেছেন, রোগী বাড়ি চলে গেছে, 2 বছরের মধ্যে আবার ওষুধ ফেরত আসতেছে, তখন ওই রোগীর পক্ষে তার মেন্টালি তার পক্ষে কোপ করা কঠিন হয়ে যায়। তখন ওই ক্ষেত্রে ওই যে প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে তার স্পিরিচুয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, প্লাস হচ্ছে তার রিহেবিলিটেশন। শুধু ক্যান্সারতে ভালো হলে তো হবে না, তাকে তো সমাজে যদি সে ব্যাক করতে না পারে, সমাজে যদি সে আবার যদি অর্থপূর্ণ অবদান রাখতে পারে, তাহলে তো ওই বেঁচে থাকার তো নর্মাল একদম এক কোণে পড়ে থাকার মতো। সে যদি আবার সে নর্মাল জীবনযাপন করতে না পারে, কাজকর্মে ফেরত না আসতে পারে, তাহলে তো ওই বেঁচে থাকাটা মিনিংফুল হচ্ছে না। সবগুলি এখন প্যালিয়েটিভ এর বাইরে তো যে মানে প্যালিয়েটিভ কেয়ারটা একটা বিশাল আকার ধারণ করেছে। আর ওই যে আমরা যেটা আমাদের ধারণা ছিল ওটা টার্মিনাল কেয়ার, আপনি আর কিছুই করতে পারছেন না, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে তখন একটা নির্দিষ্ট হোমে বা বাসায় ট্রিটমেন্ট, সেটাও প্যালিয়েটিভ কেয়ারের অংশ, কিন্তু এটা একটা ছোট্ট একটা পাজল মাত্র। প্যালিয়েটিভ কেয়ার এখন বড় ফ্রম দ্য ভেরি ডে 1 ক্যান্সার ট্রিটমেন্টের সাথে যুক্ত থাকতেছে। স্যার, এই ক্ষেত্রে রোগীর অভিভাবকদের কতটুকু রোল আছে? রোগীর অভিভাবকদের মানে ভীষণ ভীষণ মানে ভীষণ বড় রোল। আমাদের যেটা হচ্ছে, আমরা হয়তো আমাদের যারা অনকোলজিস্ট, আমরা ওদেরকে আরেকটু যে টাইমটা দেওয়া দরকার। আমাদের যেহেতু আমাদের ডাক্তার এখন অনেক কম, রোগীর সংখ্যা অনেক বেশি। তারপর এই যে আমাদের দেশের রোগীগুলোর ধরনের দেখা যাচ্ছে, রোগীটা আসছে আপনার টেকনাফ থেকে, আপনার চেম্বারে সে যদি 8 ঘন্টা বেশি সময় বসে থাকে, তার গাড়ি পাওয়া সম্ভব হচ্ছে না, সেও খুব তাড়াহুড়ো করতে চায়। মানে আমরা অথচ নিয়ম হচ্ছে আপনি আপনি আগে 2-3 ঘন্টা আপনারা বসবেন, একটা ডাক্তার দেখবে সারাদিনে 5-10টা রোগীর আসতে 8-10টা মানে 2-2.5 ঘন্টার সময়
দুইজনে মিলে বোঝার চেষ্টা করবে যে আমাদের চিকিৎসাটা কী হচ্ছে, চিকিৎসার পজিটিভ দিকটা দেখবে, আবার চিকিৎসার অনিশ্চয়তার দিকটাও দেখবে যে এই চিকিৎসাটা যে করছেন এটা অনেক সময় আমার হিসেবে বাইরেও চলে যেতে পারে। আজকের প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত 2 মাস পরে 3 মাস পরে প্রেক্ষাপটে সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে। এই অনিশ্চয়তাগুলো যদি ওনারা ওই রোগীর মানুষজন বোঝার চেষ্টা করবেন, তাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করবেন এবং চিকিৎসক তার প্রশ্নের উত্তর দিতে হবে। সেই জন্য এখন বর্তমান শব্দ হচ্ছে SDM, শেয়ার ডিসিশন মেকিং। রোগীর লোকজন জানবে যে আমার এই চিকিৎসা আছে, এই চিকিৎসার এই ফলাফল হতে পারে, এই অনিশ্চয়তা আছে, তখন সে নিজে সিদ্ধান্ত নেবে যে আমি এটা নেব, এটা নেব, এটা নেব। তখন হয় কি এগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে আসতেছি, যে আমাদের ডাক্তার বেড়েছে, আমাদের এই যে আপনার অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে, আমাদের রোগীরাও এখন রোগীর লোকজন এখন এই যে আপনার যেহেতু প্রযুক্তির উৎকর্ষতা বেড়েছে, তারা ChatGPT বা ওগুলো দেখে তারা বোঝার চেষ্টা করছে কী কী হইতে পারে। কারণ আমাদের জন্য ওই দিক দিয়ে আগাচ্ছে একটু সহজ হয়েছে এখন। স্যার, আপনারা যে ওষুধপত্র বা যে থেরাপিগুলো দিয়ে থাকেন সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ। একসময় তো আপনার মানুষ ট্রিটমেন্ট করতে ভয় পেত, মনে করতো যে আমার চুল চলে যাবে, জি চেহারা জি কালো হয়ে যাবে, জি মানে আমি মানুষকে কি করব। এখন ওই জায়গাতে আমরা বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়া সাময়িক, অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক। চুলগুলো অনেকেরই আবার ফেরত আসতেছে, যেগুলো চামড়া আমরা কালো হয়ে গেলে সেগুলো আগের মতো চলে আসছে। কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া খুব অল্প পরিমাণে আপনার হতে মানে পারমানেন্ট থাকে। অধিকাংশ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক, এবং ওই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মোকাবেলা করার মতো দক্ষতা বা অন্যান্য ওষুধপত্র এখন আমাদের কাছে চলে আসছে। কাজে এখন আর আর আপনার আগের মতো সমস্যা হয় না। আর রোগী যখন বুঝতে পারে যে আমার পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু আমার জন্য দিন শেষে ফলাফলটা জরুরি, তখন অনেক সহজ হয়ে যায়। তখন সে ওই পার্শ্ব প্রতিক্রিয়াকে মেনে নিয়ে সে মানে বেঁচে থাকা শিখে ফেলে, তার আর সমস্যা হয় না। স্যার, আপনারা থেরাপি শুরুর আগে তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রোগীকে বুঝিয়ে দেন যে কি সাধারণত হতে পারে, তাই করা হয় না, হলে তো আপনি তো যদি সে আগে থেকেই বুঝতে না পারে কী কী সমস্যা হবে, তার জন্য তো কঠিন হয়ে যাবে ব্যাপারটা। এবং তারপরে তার ডিসিশন নেওয়ার একটা সুযোগ থাকে যে এভাবে করে উনি করবেন কিনা আর কি। আর স্যার, যেগুলো আমরা শুনে থাকি যে কেমোর সাইকেল হিসেব করে দেওয়া হয়, আবার কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে কেমোর পরে আবার রেডিওথেরাপি দিতে হচ্ছে অথবা কম্বাইনলি দিতে হচ্ছে, যেভাবে করে যে ক্যান্সারের প্রোটোকল। তো এই ক্ষেত্রে কি স্যার রোগীর বয়স বা অন্য কোনো কিছু কি খুব বেশি এফেক্ট করে, যে বেশি বয়োবৃদ্ধদের ক্ষেত্রে এই প্রোটোকলগুলো আপনাদের দিতে সমস্যা হয়ে যায়, এরকম কি কোনো ব্যাপার আছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে মানে সাধারণত বয়সের জন্য কাউকে আপনি ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করতে পারবেন না, কিন্তু বয়স আপনাকে কিছু লিমিটেশন এনে দেবে। বয়স লিমিটেশন হয়তো দেখা যাবে ওনার কিডনির ফাংশন আগের চেয়ে কমে গেছে, ওনার লিভারের ফাংশন কমে গেছে, ওনার ফুসফুসের ফাংশন, ওনার নিজের পার্সোনাল যে ফিটনেস সেটা হয়তো নিচের দিকে চলে গিয়েছেন। উনি হয়তো 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হচ্ছেন, উনি হয়তো নিজের ডেইলি অ্যাক্টিভিটি নিচে মেনটেন করতে পারছেন না। তখন আপনি যেটা বলছেন, তখন তাকে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় আনতে হবে যে উনি নিতে পারবে কতদূর, আমি ওনাকে চিকিৎসা দিয়ে আমার অর্জনটা কী হবে। তখন সেই সব ক্ষেত্রে ওনার মানে কী বলবো পারফরমেন্স চার্টের জন্য যে ওনার শারীরিক সক্ষমতা অনুযায়ী, অন্যান্য তার যে আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী সে যদ্দূর নিতে পারবে, এবং যদ্দূর দিলে ওনার একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা আছে, ওনার মানে খারাপ হচ্ছে ভালো থাকবেন বেশি, তখন ওই ধরনের চিকিৎসাতে আমরা যাই। আর আপনি যেটা বলেন যে কোন সময় রেডিওথেরাপি দিবেন, কোন সময় রেডিওথেরাপি বা কেমোথেরাপি একসাথে দিবেন, বা কোন সময় আপনি সিকুয়েন্সিয়াল আগে কিছুদিন কেমোথেরাপি দিলেন, পর এক পর্যায়ে রেডিওথেরাপি দিলেন, প্রয়োজনে আবার কেমোথেরাপি দিলেন, এটা রোগী ভেরি করবে। এটা আগে থেকেই হবে, যেটা বললেন যে একটা টিউমার বড় সিদ্ধান্ত হবে যে এই রোগীটার ট্রিটমেন্ট আমরা কীভাবে করবো। তবে আপনার কথা অত্যন্ত ঠিক, যাকে চিকিৎসা দিচ্ছেন তার শারীরিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। স্যার, এই ক্ষেত্রে একটা ব্যাপার আসে যে ফলো আপ। তো অনেক রোগী মনে করেন 3-4 সাইকেল কেমো দেওয়ার পর উনি সুস্থ ফিল করা শুরু করেন, ফলো আপটা আর করতে চান না। এই বিষয়ে স্যার ইম্পর্টেন্সটা যদি বলতেন। আপনার এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের ক্যান্সার চিকিৎসার ফলাফলটা আমরা কীভাবে দেখছি, আমরা কিন্তু ধরেন আমরা কারো একটা টাইফয়েড হয়ে গেলো, তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিলে সে ভালো হয়ে গেলো, এখানে তো ব্যাপারটা তা না। এখানে ব্যাপার হচ্ছে আপনি একটা ট্রিটমেন্ট শেষ করলেন, তখন আমরা প্রথম টার্গেট থেকে সেজন্য 5 বছর পার করে, আমরা বলি 5 বছরের ওভারঅল সার্ভাইভাল। তারপর যদি আল্লাহর মধ্যে সে ভালো থাকে, এবার এটা 10 বছরের। তার মানে কেন 5 বছর বলতে, তার আমরা জানি যে সফল চিকিৎসার পরে ওষুধটা ফেরত আসার সম্ভাবনা থাকতেছে। এইবারে আপনি সব কিছু ঠিকমতো করেছেন,
ওই যে তাহলে আমরা ধরে নিতে হবে ওই রোগীর কী রোগটা ছিল, তার ওষুধটা ফেরতের চান্স কত, সেই হিসেবে তাকে আমরা একটা একটা প্রোটোকলের মধ্যে ফেলে দিয়ে আপনি কতদিন পর পর ডাক্তারকে দেখাবেন, কতদিন পরে এই পরীক্ষাগুলো করবেন। আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে আপনার এই যে প্রোটোকলের বাইরেও আপনার একটা নতুন একটা সমস্যা তৈরি হলো, যেটা আগে ছিল, তো আমরা আগে চলে আসবেন। কারণ ফলো আপটা দুইটা কারণে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওষুধটা ফেরত আসছে কিনা সেটা বোঝার চেষ্টা করেন, আর যদি কোনো কারণে ফেরত আসে যদি আপনি শুরুতেই ধরে ফেলতে পারেন, তাহলে তাকে আবার সম্পূর্ণ সুস্থ করাটা সম্ভব। আর আরেকটা গুরুত্বপূর্ণ, তো আপনি যেসব চিকিৎসা দিয়েছেন, চিকিৎসার জন্য তার কোনো পরবর্তী পর্যায়ে সাইড এফেক্ট হচ্ছে কিনা। আপনি হয়তো 2 বছর আগে তাকে কেমোথেরাপি দিয়েছেন, 2 বছর পর তার হার্টের সমস্যা হচ্ছে কিনা, ওই ফলো আপ যদি না করেন, এগুলো তো আপনি আগে ধরতে পারছেন না। স্যার আরেকটা কথা আপনারা সবসময় বলে থাকেন, মেটাস্টেসিস, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। ধরেন আপনার এই দেখা যাচ্ছে কারো কোনো মেয়ের স্তনের মধ্যে একটা ক্যান্সার, ওদের স্তনের লিমিটেড আছে, সীমাবদ্ধ আছে। ক্যান্সারটা যখন ওখান থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, এটা ফুসফুসে বলেন, লিভারে বলেন, হাড়ে বলেন, তখন এটাকে আমরা বলি মেটাস্টেসিস। তখন এটাকে আমরা চতুর্থ পর্যায়ে ক্যান্সার হিসেবে গণ্য করি। একসময় এই যে স্টেজ 4 ডিজিজ মানে ছিল, কোনো আনসার ছিল না। এখন কিন্তু খুব অনেক অনেক চিকিৎসা চলে এসেছে। ইভেন কি ক্যান্সার ছড়িয়ে গেল, লিভারে 2-3টা চাকা ছড়িয়ে গেছে, আপনি অপারেশন করে ফেলতে পারছেন। ওই ফুসফুসে একটা চাকা ছড়িয়ে গেছে, ওটাও আপনি এখন অপারেশন করা যায়। ইভেন কি ব্রেন 1-2টা চাকা আছে, ওগুলো আপনি অপারেশন করা সম্ভব। করতে না বলে উন্নত মানের রেডিয়েটরে বের হয়ে গেছে, ওগুলো আপনার দিয়ে চিকিৎসা করা সম্ভব। আপনার মলিকুলার ড্রিভেন থেরাপি, প্রেসিশন ড্রাগ দিয়েও আপনার স্টেজ 4ও এখন কিন্তু একটা খুব ভালোভাবে ক্যান্সার কন্ট্রোল করা এখন সম্ভব। স্যার আপনাদের একটা স্টেজ 4 বা 4 জেনারেশন একটা আপনাদের থেরাপি আপনারা এখন ইউজ করে থাকেন, ইমিউনোথেরাপি, এটির ব্যাপারে যদি কিছু বলতেন। ইমিউনোথেরাপিকে আমরা বলি এখন ক্যান্সার চিকিৎসার এখন সবচেয়ে, আমরা বলি যে মানে আমরা ইংরেজিতে মানে ব্লকবাস্টার ট্রিটমেন্ট, মানে সবচেয়ে আধুনিক। ব্যাপারটা কি, আপনার শরীরে তো নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, ও ক্যান্সারকে মারছে না কেন? কারণ ক্যান্সার খুব স্মার্ট। সে ওই আপনার শরীর রোগ প্রতিরোধ করে সিগন্যাল দিচ্ছে যে আমি আপনার একটা অংশ। তো আপনি যদি আপনার নিজের অংশকে তো মারতে চাইবেন না, তখন আপনার শরীরে যে কিলার সেল যেগুলো থাকে, ধরুন টি সেল, সে কিন্তু ওই ক্যান্সারকে মারে না। ইমিউনোথেরাপির সুবিধা কি, সে কিন্তু সরাসরি সে কিছু করছে না, সে যে আপনার শরীরে যে কিলার টি সেলকে বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু আপনার সেলফ না, নন সেলফ, শত্রু। তখন আপনার নিজের ইমিউন সিস্টেম যে অ্যাক্টিভেট হয়ে ওই ক্যান্সার সেলকে মারছে। তার মানে এই কারণে আপনার ইমিউনোথেরাপির নিজের কোনো সাইড এফেক্ট ওইভাবে নেই কেমোথেরাপির মতো। কিন্তু যখন যাদের যে রেজাল্ট দিচ্ছে, যাদের ইমিউনোজেনিসিটি আমরা বেশি বলি, যাদের রেজাল্ট দিচ্ছে, তাদের মধ্যে এত এক্সেপশনাল রেজাল্ট হচ্ছে, মাঝে মধ্যে ওষুধ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি অনেকগুলো ডাটা হয়তো আমরা দেখেছেন যে আপনার এই যে রেকটাল ক্যান্সারের একটা বড় ডাটা কিছুদিন আগে আসছিল, যে ইমিউনোথেরাপি দিয়ে সমস্ত ওষুধ তার চলে গিয়েছে, সমস্ত তার অপারেশনও লাগে নাই, পুরো কিওর রেডিওথেরাপিও লাগে দেখিয়েছে, নাই। জি জি। এগুলোই সবই সব। তবে এর কারণ হচ্ছে এগুলো সাধারণত বোঝার চেষ্টা করতে হবে কাদের ইমিউনোথেরাপিটা কাজ করবে, তার জন্য কিছু পরীক্ষা নিই। আর সমস্যা হচ্ছে এগুলো অনেক আপনার মানে কস্টের ট্রিটমেন্ট, আমাদের সাধারণ মানুষের জন্য এটা করে নিয়েছে। এই প্রসঙ্গে একটু বলি, সরকার কিন্তু আপনার এই, আপনি জানেন কিনা জানি না, আগে থেকে আমাদের ক্যান্সার রোগীরা এককালীন 50,000 টাকা সাহায্য পেত। জি। এই সরকার এসে তার অত্যন্ত মানে খুব মানবিকভাবে আমি বলবো এই 50,000 টাকাটা তারা 1 লাখে উন্নীত করেছেন। কারণ আমাদের ক্যান্সার রোগীরা মানে যদি নির্দিষ্ট ফর্ম নিয়ে সমাজ কল্যাণ মাধ্যমে আবেদন করলে 1 লাখ টাকা কিন্তু কম টাকা না, কিন্তু একটা জি জি এককালীন অবশ্যই। সরকার তার সাহায্য পাবেন। এটা একটা আমি মনে করি তাদের জন্য একটা বড় একটা বেনিফিট হবে। স্যার এই যে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপির যে ওষুধগুলো, এগুলোর অ্যাকচুয়ালি ফর্মুলেশনটা কি হয়? সবগুলো কি ইনজেকশন নাকি অন্য কোনো ফর্মুলেশন আছে? না, না, আপনি তো এখন তো মানে এই একটা হচ্ছে যে ইউজুয়ালি তো আগে ইনজেকশন গুলো ছিল, জি। এখন অনেকগুলো শুধু মানে প্রেসিডেন্ট মেডিসিনের মধ্যে অনেকগুলো মগুর ওষুধ চলে এসেছে। আচ্ছা। ইভেন কি ইনজেকশন গুলো আর আগের মতো নেই, তাই না? আপনি 2 ঘন্টা শুয়ে থাকতেছেন, এখন তা না। একটা মানে ইনসুলিন সিরিজের মতো করে ইনসুলিন আচ্ছা নিয়ে এসে আচ্ছা। জাস্ট আপনার চামড়ার নিচে দিয়ে দিলে 5 মিনিট পর আপনি চলে যাচ্ছেন। বাইরের দেশে ওরা করে কি, আচ্ছা। অফিসে যাওয়ার সময় সে গাড়ি দাঁড় করে ক্যান্সার সেন্টারে যাচ্ছে, তার চামড়ার নিচে ইনজেকশনটা দিয়ে 1 ঘন্টা একটু কফি টফি খেয়ে আবার অফিস চলে যাচ্ছে। ওরা তো ধরেন কি কাজকর্মকে বন্ধ করতে চায় না। জি জি। এখন এখন এগুলোও কিন্তু সবই সম্ভব। এবং আরো ভালো জিনিস হচ্ছে আমাদের দেশের মানে ওষুধ শিল্প এখন এত উন্নতি লাভ করেছে যে মানে এই ধরনের অধিকাংশ ভালো ভালো ওষুধগুলো কিন্তু এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে এবং অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে। স্যার আমরা তো রোগ নির্ণয় এবং চিকিৎসা বা প্রতিকার নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এখন স্যার প্রতিরোধ,
কিছু কিছু জায়গায় বিশেষ করে জরায়ুর ক্যান্সার বা ওভারি ক্যান্সারের জন্য আমরা দেখছি কিছু ভ্যাকসিন আসছে, বা সরকারি পর্যায়ে আমরা বিভিন্ন সময়ে ক্যাম্পেইন করে থাকি। এই ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কীরকম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন একটা হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন আছে, জি। যেটা সাকসেসফুলি আপনাকে একটা প্রোটেকশন দেবে। জরায়ুর ক্যান্সার আমাদের জন্য অত্যন্ত বড় একটা সমস্যা, কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে সার্বজনীন এখন যে জরায়ুর ক্যান্সারের যে ভ্যাকসিন আমরা বলি নির্দিষ্ট কয়েকটা, আপনি জানেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য জি। ও নির্দিষ্ট কয়েকটা স্ট্রেনের বিরুদ্ধে যে আমরা ভ্যাকসিনগুলো দেওয়া শুরু করেছি। এর একটা আগামী 10-15 বছর পর আমি মনে করি একটা খুব ভালো এফেক্ট পড়ে, যখন ভালো আমাদের একটা রেজাল্ট এরা আমরা বড় পাবো। হবে, বড় হয়ে যখন একটা তাদের এই মানে একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে জরায়ুর ক্যান্সারের সংখ্যাটা বিশ্বের অনেকগুলো আসে। দেশ কিন্তু শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে জরায়ুর ক্যান্সারকে একদম অনেক অলমোস্ট জিরোতে নামিয়ে আসতে পেরেছে। তো আমরা মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু এটা আপনার কোন সময় দিবেন সেটা জরুরি। উচিত হচ্ছে আর্লি দিয়ে দেওয়া, বিশেষ করে আপনার যদি বিয়ে হওয়ার আগে যদি দেন তাহলে আপনার জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা রিলিজিয়াস, তাহলে ওই ভ্যাকসিনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে। আপনার যদি কোনো কারণে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এক্সপোজার হয়ে যায়, তাহলে তো আপনার তো অনেক সময় ওই ক্যান্সার মানে ভ্যাকসিনটা কোন স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে তা না। তারপরেও অনেকে দিতে বলেন যদি এর বাইরে, তো কারণ ওটা তো দেখতে হবে যে আপনার যে টিকাটা দিচ্ছেন সেটা কয়টা স্ট্রেনের বিরুদ্ধে কাজ করছে, 4টা 9টা। জি। আপনি হয়তো একটা টাইপের Against এ দেওয়া আপনি হয়েছে। জি। এক্সপোজার হয়েছে, বাকিগুলোর বিরুদ্ধে প্রোটেকশনও দিবে। ছেলেদেরও কিন্তু বাইরের দেশে আপনার এইচপিভি ভ্যাকসিন HPV দেওয়ার ইয়ে আছে, তারা ভ্যাকসিনেশনটা বিশেষ করে দেওয়া হয়। তাদের পায়খানা রাস্তার ক্যান্সার, অনেক ক্যান্সার এগুলো প্রিভেন্ট করার একটা সুযোগ। এবং অন্যান্য ক্যান্সারগুলো নিয়েও কাজ চলছে, যে এদেরও কোনো রকম ভ্যাকসিন বা জিন থেরাপি দিয়ে প্রিভেনশন করার সুযোগ আছে কিনা। স্যার, এই যে আপনি স্ট্রেইনের ব্যাপারটা বললেন, এটা একটু যদি বুঝিয়ে বলতেন। যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কতগুলো, যেমন আমরা বলি শুধু বোঝানো 16 এবং 18 এই জি। দুটো বেশি আপনার জরায়ু ক্যান্সারের জন্য অনেক বেশি কাজ। এরপরও 31, 33, 35 এরকম। ঠিক তেমনি আপনার ভ্যাকসিনগুলো হয় কি, বা আমরা বলি কোয়াড্রিপল, 4টা স্ট্রেনের বিরুদ্ধে কোনো কোনো ভ্যাকসিন কাজ করে, কোনো দেখা যাচ্ছে 9টা ভ্যারিয়েন্ট স্ট্রেনের বিরুদ্ধে কাজ করে। তার মানে তবে ওই ভাইরাসগুলোয় 16 এবং 18 মিলে এরাই মোটামুটি আপনার 70 to 80% মানে জ্বরের ক্যান্সারের বিরুদ্ধে তারা কাজ করে। তো ওগুলো যদি প্রিভেন্ট করতে পারলে আমরা মোটা থেকে আমাদের দেশের জন্য যথেষ্ট। মানে সর্বাধিক প্রাধান্য সেগুলোর উপরই ফোকাস করা হয় যেগুলো আমাদের দেশে আমাদের প্রেভালেন্স বেশি আছে। জ্বরের ক্যান্সারের মানে মূল কারণ হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, যেটা বলি আমরা। এই দুইটা মানে স্ট্রেন সবচেয়ে 16 এবং 18 সবচেয়ে বেশি দায়ী বলে আমরা জানি আর কি। স্যার, এটা তো আমরা জরায়ুর ক্যান্সারটা জানলাম, এই ধরনের কি মুখগহ্বর বা পাকস্থলী ক্যান্সারের কথা আপনি প্রথমেই বলেছিলেন। এগুলো এখন মানে ওইভাবে সিলেক্টিভ কাজ চলছে। যেমন আপনি জেনে লাভও হচ্ছে, ধরুন আপনি যদি ধরুন কারো আমরা বলি যে আপনার জিহ্বার পিছনের দিকের ক্যান্সার, মুখের গহ্বরের ক্যান্সার, তার এই হেপাটাইটিস মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ, এর আবার ওইসব ক্ষেত্রে ওইসব জায়গাতে এগুলো আমরা বলি ভালো দিক। তার মানে এই রোগীগুলো সাধারণত ট্রিটমেন্টে তার লাভ হয়, তখন ওদেরকে আপনি চাইলে চিকিৎসাটা কম দিয়ে কিন্তু একই রেজাল্ট আনা সম্ভব। এগুলো নিয়ে কাজ চলছে ওইসব জায়গাতে। এইচপিভি রিলেটেড যেসব মানে ওরাল ক্যাভিটি ক্যান্সার আছে, তাদের বলা হচ্ছে হয়তো বা একটু কম চিকিৎসা দিয়েও একই রেজাল্ট আনা সম্ভব। তাহলে হবে কি, যদি আপনি এগুলো করতে পারেন তাহলে তার রেজাল্ট একই থাকবে, চিকিৎসাজনিত তার যে কমপ্লিকেশন সেগুলো কম হবে, সবই সম্ভব। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অতিথি হয়ে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সম্ভবত আজকে যে দুর্যোগের কারণে অনেক মানুষ আপনার তারা তাদের নিজস্ব জীবনের সংকট নিয়ে ব্যস্ত আছেন, আমরা তাদের সবাই যেন এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারেন তার জন্য আমরা প্রার্থনা করছি, এবং একই সাথে আপনাকে এবং বিটিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানে আমি সংযুক্ত করার জন্য। দর্শক মণ্ডলী, ক্যান্সার হলে রক্ষা নেই এই কথাটি সত্য নয়। এখন আমাদের দেশেও আমরা অত্যাধুনিক প্রযুক্তি বলে ক্যান্সার নির্ণয় এবং এর প্রতিকারের যথেষ্ট বিশ্বমানের পর্যায়ে ঔষধপত্র এবং সেবা নিয়ে এসেছি। আমাদের সরকার মানবিক সরকার, এবং আমরা চিকিৎসকগণ সর্বোচ্চ চেষ্টা করছি যেন আমাদের দেশবাসীকে একটি স্থায়ী এবং সুষম স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারি। আজকের মতো এখানেই, আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।